ভারতের সংবিধানের পার্ট 3 অনুচ্ছেদ 12 থেকে 35, 12 to 35, এই অনুচ্ছেদের মধ্যে ভারতীয় নাগরিকদের ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারগুলো কথা আলোচনা করা আছে। আজকে আমরা সেই মৌলিক অধিকারগুলো কি কি এবং মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস কোথা থেকে এসেছে সেগুলো ডিটেলস একটু দেখব। দেখো, ফান্ডামেন্টাল রাইটস ভারতীয় সংবিধানের পার্ট 3 অন্তর্গত। পার্ট 3-তে যে আর্টিকেলগুলো রয়েছে সেগুলো হচ্ছে 12 থেকে 35 পর্যন্ত আর্টিকেলগুলো রয়েছে পার্ট 3 অন্তর্গত। 12 এবং 13 এটা হচ্ছে বেসিক আর্টিকেল। 12 আর 13 এর মধ্যে বলা আছে, 12-এ বলা আছে যে রাজ্যের পরিভাষা, মানে হচ্ছে রাজ্য কিরকম, মানে যে স্টেট অ্যাকচুয়ালি মৌলিক অধিকার কাদের কাছ থেকে, মানে ভারতের নাগরিক যারা নাগরিক তারা প্রত্যেকে মৌলিক অধিকার পাবে। শুধুমাত্র ভারতের নাগরিকও নয়, কিছু কিছু ক্ষেত্রে ফরেনাররাও মৌলিক অধিকার পায়। তো এই মৌলিক অধিকার কাদের কাছ থেকে আমরা পাবো, আমরা যেহেতু ভারতের নাগরিক কাদের কাছ থেকে আমরা মৌলিক অধিকার পাবো, সেটাকে সংবিধানের ভাষায় বলা হয়েছে স্টেট, এবং সেই স্টেটের মধ্যে কারা কারা ইনক্লুডেড থাকবে সেই স্টেটের পরিভাষাটা কোথায় বলা হয়েছে না, বলা হয়েছে 12-এ। আর 13-এ বলা হয়েছে যে এই ল মানে ভারতের সংবিধানের মৌলিক অধিকার কোনো রকমভাবেই কোনো আইন দ্বারা একে খর্ব করা যাবে না। অর্থাৎ এমন কোনো আইন পার্লামেন্ট বা সরকার গ্রহণ করবে না যে আইনের মাধ্যমে ভারতের জনগণের মৌলিক অধিকার কোনো মাত্রায় বা কোনো রূপে সেটাকে হনন হচ্ছে বা সেটাকে বাতিল করা হচ্ছে। তো এবং যতটুকু মাত্রায়, এবং আরেকটা 13-এ এটাও বলা আছে, যতটুকু মাত্রায় সেটা খর্ব করে, মানে ভারতের মৌলিক অধিকার, জনগণের মৌলিক অধিকার যতটুকু মাত্রায় খর্ব করে ততটুকু মাত্রায় সেটাকে নালিফাই করে দেওয়া হবে বা ভয়েড করে দেওয়া হবে। এটা হচ্ছে 13। তারপরে আমরা আসি যে মৌলিক অধিকারগুলো, এরপরে আর্টিকেল 14 থেকে 35 পর্যন্ত প্রত্যেকটি মৌলিক অধিকারগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে বলা আছে। টোটাল ভারতের মানে আমাদের মৌলিক অধিকার যে কটা আছে সেটা 6টা ভাগে ভাগ করা হয়েছে। 6টা ভাগ কি কি না, এরকম ভাবে 6টা ভাগে ভাগ করা হয়েছে। রাইট টু ইকুয়ালিটি, আর্টিকেল 14 to 18 এর মধ্যে বলা হয়েছে রাইট টু ইকুয়ালিটি। তারপর বলা হয়েছে রাইট টু ফ্রিডম। রাইট টু ইকুয়ালিটি মানে সাম্যের অধিকার, মানে সমানতার অধিকার। ভারতবর্ষের সব নাগরিক সমান, সেই রাইট প্রত্যেকটি জনগণের আছে, সেটাকে বলা হয় রাইট টু ইকুয়ালিটি 14 to 18। রাইট টু ফ্রিডম মানে স্বাধীনতার অধিকার। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জনগণের, ভারতের প্রত্যেকটি জনগণের স্বাধীনভাবে বেঁচে থাকার, স্বাধীনভাবে সমস্ত কাজ করবার অধিকার আছে। সেটা আমরা কোথা থেকে পাই, সেটা আর্টিকেল 19 to 20-তে বলা আছে। আর তারপরে রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, আর যদি কোনোভাবে এক্সপ্লয়েট করা হয় কাউকে, তাহলে তার এগেইনস্টে কি রাইট রয়েছে সেটা বলা আছে আর্টিকেল 23 এবং 24-এ। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন 25 থেকে 28-এ এটা বলা হয়েছে যে ভারতবর্ষের জনগণ, ভারতবর্ষে যত নাগরিক আছে প্রত্যেকের নিজস্ব রিলিজিয়ান, নিজস্ব ধর্ম, নিজস্ব যে কাস্টমস গুলো আছে সেগুলোকে তার করার অধিকার রয়েছে। আর্টিকেল 25 থেকে 28 যেটা বলছে। আর্টিকেল 29 আর 30 বলছে যে প্রত্যেকটি নাগরিকের কালচারাল মানে সাংস্কৃতিক এবং এডুকেশনাল রাইট প্রত্যেকটি নাগরিকের রয়েছে এবং সেটা সরকার দিতে বাধ্য। রাইট টু প্রপার্টি আর্টিকেল 31-এ বলা হচ্ছে রাইট টু প্রপার্টি, কিন্তু এই রাইট টু প্রপার্টিটা এখন এই আর্টিকেলটা তুলে দেওয়া হয়েছে। এই আর্টিকেলটা তুলে এখন এটাকে লিগাল রাইট, এটা আর ফান্ডামেন্টাল রাইট নেই, এটা এখন লিগাল রাইট হয়ে গেছে। এবং লিগাল রাইটে আর্টিকেল 300A-তে এটা আলাদা একটা প্রভিশন করে এটাকে লিগাল রাইট করে দেওয়া হয়েছে। এটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে নেই, যেহেতু আগে প্রথম যখন সংবিধান তৈরি করা হয়েছিল তখন এই আর্টিকেলটা মূল সংবিধানের মধ্যে ছিল। তখন আমাদের ফান্ডামেন্টাল রাইট ছিল 7টা, তো এই আর্টিকেলটা চলে যাওয়ার পর এখন ফান্ডামেন্টাল রাইট হয়েছে টোটাল 6টা। 7 নম্বর হচ্ছে কনস্টিটিউশনাল রেমেডিস। অ্যাকচুয়ালি যখন মৌলিক অধিকারগুলো বা মূল অধিকারগুলো যখন কোনো নাগরিকের খর্ব হয়, মানে কোনো নাগরিক মূল অধিকার পাচ্ছে না বা সরকার কোনোভাবে মূল অধিকারটাকে দিচ্ছে না, এরকম ভাবে যদি কোনো কিছু হয় তাহলে আমরা কোথায় যাব, আমরা কার কাছে এর বিচার চাইবো, সেটাও বলা আছে এই ফান্ডামেন্টাল রাইটের মধ্যেই। সেটা একটা আলাদা প্রভিশন করে বলা আছে আর্টিকেল 32 থেকে 35-এর মধ্যে বলা আছে। বিশেষ করে 32-তে বলা আছে যে কোনো নাগরিক যদি এরকম মনে হয় যে সরকার বা কোনো মানে ওই স্টেট, যেটাকে আমরা বললাম স্টেটের কোনো রকমের কোনো অর্গানাইজেশন যা স্টেটের আন্ডারে পড়ে, যেটা এই পরিভাষা মানে আর্টিকেল 12-এর পরিভাষার মধ্যে আসে, তাদের কাছ থেকে যদি কোনো রকম ভাবে এক্সপ্লয়েট হয় বা কোনো রকম ভাবে মৌলিক অধিকার মনে হয়েছে যে না আমাদের মৌলিক অধিকার আমাদের কাছ থেকে চলে যাচ্ছে বা হরণ করা হচ্ছে, তাহলে তারা ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারে। আর্টিকেল 32-তে সুপ্রিম কোর্ট তার কেস নেবে। অ্যাকচুয়ালি কি হয়, সুপ্রিম কোর্টে ডাইরেক্ট কোনো কেস যায় না, প্রথমে
তিন ধরনের তিনটে স্টেপে আমাদের যে আইন ব্যবস্থা রয়েছে তার মধ্যে তিনটে স্টেপে আমাদের যে কোনো কেস করলে তিনটে স্টেপে যায়। প্রথমত যদি ছোটখাটো কেস হয় তাহলে সেটা জেলা আদালত মানে ডিস্ট্রিক্ট কোর্টে যায়। তারপর যদি একটু বড় কেস হয় সেটা মানে স্টেটের যে হাইকোর্ট রয়েছে হাইকোর্টে যায়। তারপর হাইকোর্টের থেকেও যদি না হয় কোনো কিছু তারপর সেটা সুপ্রিম কোর্টে। এই তিনটে স্টেপে স্টেপ বাই স্টেপ কোনো কেস নর্মাল যদি কেস হয় তাহলে এই তিনটে স্টেপে যায়। কিন্তু মৌলিক অধিকারের ক্ষেত্রে কনস্টিটিউশনে এটা প্রপারলি বলা আছে, মৌলিক অধিকারের ক্ষেত্রে যে মানে কোনো সাধারণ নাগরিক ডিরেক্টলি কোথায় যেতে পারে, সুপ্রিম কোর্টে চলে যেতে পারে এবং সুপ্রিম কোর্টে গিয়ে কেস করতে পারে। সুপ্রিম কোর্ট কেস নিতে বাধ্য, যেহেতু এটা মূল অধিকার, কোনো মানুষের মূল অধিকারের প্রশ্ন, সেহেতু সুপ্রিম কোর্ট এটা নিতে বাধ্য। এবং সেইটা বলা আছে কোথায় না আর্টিকেল 32-তে। আর্টিকেল 32-তে সে যেতে পারে কোথায়, সুপ্রিম কোর্ট। এবং আর্টিকেল 226-এ কোথায় যেতে পারে না সে হাইকোর্টে যেতে পারে। তো এই 6 রকমের, এটা যখন নেই এখন, তাহলে এই 6 রকমের মানে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট আমাদের সংবিধানে আমাদের যা নাগরিককে, ভারতবর্ষের নাগরিককে দেওয়া হয়। এটা সবার প্রত্যেকের যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ বা না দিচ্ছ প্রত্যেকটা মানুষের জেনে রাখা অবশ্যই দরকার। ভারতবর্ষের যারা নাগরিকদের অবশ্যই জেনে রাখা দরকার যে আমাদের কি কি মৌলিক অধিকার আছে। কারণ বিভিন্ন রকম ভাবে সরকার বা অন্য কোনো অর্গানাইজেশন হোক, যারা স্টেট গভর্নমেন্ট হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা যে কোনো ধরনের অর্গানাইজেশন, তাদের কাছ থেকে আমাদের যদি এক্সপ্লয়েট না হতে হয়, আমরা যদি এক্সপ্লয়েট না হতে চাই, তাহলে আমাদের প্রত্যেকের এই কটা ফান্ডামেন্টাল রাইট অন্তত অবশ্যই জেনে রাখা উচিত যে কোথায় কোথায় আমরা এক্সপ্লয়েট হতে পারি বা কোথায় কোথায় না হতে পারি। সুতরাং এবার এই মৌলিক অধিকার কোথা থেকে আনা হয়েছে? দেখো, ভারতবর্ষের সংবিধান যখন তৈরি হয়েছিল, ভারতবর্ষের সংবিধান যেহেতু 1947-এর স্বাধীনতা লাভের পর ভারতবর্ষের সংবিধান তৈরি হয়েছিল, তার 1 বছর আগে থেকে শুরু হয়ে গেছিল সংবিধান তৈরি হওয়া। কিন্তু এত বছর যেহেতু একটা মানে দেশ পরাধীন ছিল, তার আগেও সেরকম কোনো মানে তার আগে মুঘলদের শাসন ছিল, তার সেই রকম ভাবে কোনো রকম ভাবে প্রিভিয়াস কোনো ল বুক বা আমাদের কাছে কিছু ছিল না। তার ফলে বিভিন্ন দেশের থেকে বিভিন্ন রকমের কনস্টিটিউশন পড়ে আমাদের সংবিধান যারা রচনা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি রচনা করেছেন, বা ড্রাফটিং কমিটিতে যারা ছিলেন প্রত্যেকেই বিভিন্ন দেশের কতগুলি কনস্টিটিউশন, যেগুলো ভালো ভালো কনস্টিটিউশন, যেরকম ব্রিটেনের কনস্টিটিউশন, ইংল্যান্ডের আমার ইউএসএর কনস্টিটিউশন, আয়ারল্যান্ডের কনস্টিটিউশন, জাপানের কনস্টিটিউশন, প্রত্যেকটি যত উন্নত দেশ ছিল তখন যাদের কনস্টিটিউশন তৈরি হয়ে গেছিল, প্রত্যেকটি কনস্টিটিউশন থেকে কিছু কিছু অংশ নিয়ে এবং তারপরে নিজেদের কিছু কিছু ঢোকানো হয়েছে। তাছাড়া ভারতবর্ষের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ছিল, সেই ম্যাক্সিমামটা তো সেখান থেকে আনা হয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ। তো তার আগেও নেহেরুর উপর জমা পড়েছিল, তোমরা ইতিহাসে জানবে হয়তো যে 1928-এ মতিলাল নেহেরুর রিপোর্ট জমা দিয়েছিল, সেখান থেকেও কিছু অংশ নেওয়া হয়েছে। এইভাবে সমস্ত জিনিসগুলোকে নিয়ে সংবিধান তৈরি করা হয়েছিল। তো এই তার মধ্যে থেকে যে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট, সেই পার্টটা কোথা থেকে নেওয়া হয়েছে? সেই পার্টটা নেওয়া হয়েছে ইউএসএ কনস্টিটিউশন থেকে। এই পার্টটা নেওয়া হয়েছে এবং এই পার্টটাকে বলা হয় ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই পার্টটাকে বলা হয় ম্যাগনা কার্টা। যেহেতু ব্রিটেনের কনস্টিটিউশনে রুল অফ ল বলতে যেটা আছে, মানে ব্রিটেনের কনস্টিটিউশন কিন্তু আমাদের মতো লিখিত কনস্টিটিউশন নয়, লিখিত সংবিধান নয়। ভারতের কনস্টিটিউশন সব থেকে বড় কনস্টিটিউশন হচ্ছে ভারতবর্ষের কনস্টিটিউশন, এবং সেটা রিটেন কনস্টিটিউশন। সব থেকে বড় কনস্টিটিউশন, যদি এরকম কোয়েশ্চেন আসে সব থেকে বড় কনস্টিটিউশন কোনটা, সেটা হচ্ছে ভারতবর্ষের কনস্টিটিউশন, এবং সেটা রিটেন কনস্টিটিউশন। ইংল্যান্ডের কনস্টিটিউশন রিটেন নয়, মানে অলিখিত ভাবে, শুধুমাত্র মানে অলিখিত ভাবে এরকম নয় কি যে একটা লেখা নেই কোথাও বা সেরকম কিছু নয়, লেখা আছে কিন্তু বই রূপে বা সংবিধান রূপে সেরকম ভাবে আলাদা কিছু করা নেই। তো ব্রিটেনেও ম্যাগনা কার্টা নামে, মানে নৈসর্গিক অধিকার নামে ব্রিটেনেও কিছু ল তৈরি করা আছে। সুতরাং সেই জন্য আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইটকে আমরা ম্যাগনা কার্টা বলি। তাহলে যদি বলা হয় ম্যাগনা কার্টা ভারতের সংবিধানের কোন পার্টটাকে ম্যাগনা কার্টা বলা হয়, তাহলে অবশ্যই ফান্ডামেন্টাল রাইটকে আমরা বলি ম্যাগনা কার্টা। তারপর কি, এবার এই তাহলে কি বললাম যে মূল অধিকার ভারতের প্রত্যেকটি নাগরিকের সমান করার এবং স্বাধীনতার অধিকার, সমানতার মানে সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, এগেইনস্ট এক্সপ্লয়টেশনের অধিকার, বিভিন্ন রকমের যারা যে ধর্মের আছে, যারা যে জাতি ধর্মে বিশ্বাসী করেন, তারা প্রত্যেকে সেই ধর্ম ঠিকঠাকভাবে পালন করতে পারবে তার অধিকার। এডুকেশনাল এবং কালচারাল রাইট, প্রত্যেককে এডুকেট করা এবং প্রত্যেকে কালচারাল নিজের সংস্কৃতি বজায় রাখা, নিজের শিক্ষা গ্রহণ করার অধিকার রয়েছে। এবং তার কনস্টিটিউশনাল রেমেডিজও রয়েছে যে তাতে কোনো রকম ভাবে এক্সপ্লয়েট হলে বা কিছু হলে তারা যেন সুপ্রিম কোর্টে গিয়ে সেটা বলতে পারে। এই হচ্ছে মোটামুটি ভারতবর্ষের ফান্ডামেন্টাল রাইটের মূল জিনিস। এরপরে আসি আমি, তাহলে প্রত্যেকটা
এবার প্রত্যেকটা আর্টিকেল কি আর্টিকেল ধরে কিভাবে কি বলা রয়েছে সেটা একটু দেখে নিই। দেখো আর্টিকেল 14, ফার্স্টে আমি যাবো আর্টিকেল 14। আজকে আমরা 14 টু 18 পর্যন্ত আজকে আমরা দেখবো। আর্টিকেল 14, আর্টিকেল 14 এ কি বলছে? আর্টিকেল 14 এ বলছে ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়ালিটি বিফোর ল মানে সমানতার অধিকার। ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক আইনের কাছে সবাই সমান, এটার মানে হচ্ছে তাই ইকুয়ালিটি বিফোর ল। দেখবে এটা বোঝানো হয় যে আইন শুধু আইনের বা জাজ মানে যে জাজ থাকে যে কোনো কোর্টে যে জাজ বসে থাকেন তিনি আর কিছুই দেখবেন না, শুধুমাত্র দলিল মানে প্রমাণ, প্রমাণ সাপেক্ষে দেখা হবে যে সে আইনের দোষী কি নির্দোষ, সে কি, তার পদ কি, সে রাজা না রানী, না সে প্রধানমন্ত্রী, না সে নেতা, না সাধারণ মানুষ, হবে যে প্রমাণ এবং এই প্রমাণের ভিত্তিতে সে দোষী না নির্দোষ। এই জন্যই ফান্ডামেন্টাল রাইটের একদম প্রথম আর্টিকেলেই বলা আছে যে ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে প্রত্যেকে সমান হবে। এবার যদি শুধুমাত্র এই প্রভিশনটাই থাকতো এই আর্টিকেলে তাহলে অনেক রকমের সমস্যা হতো। যেমন আমাদের গভর্নমেন্ট চালানোর জন্য মানে শাসন চালানোর জন্য ভারতবর্ষের নাগরিকদের সমান অধিকার দেওয়ার জন্য, সমান অধিকার দেওয়ার জন্য মানে স্বাধীন হওয়ার পরে যে ধরনের সামাজিক আমাদের যে সামাজিক একটা প্রত্যেকটি দেশের একটা করে সামাজিক সংগঠন মানে সামাজিক সংরচনা থাকে, মানে সামাজিক সংগঠন কিরকম হবে, গঠন মানে রচনা কিরকম হবে, সেরকম ভারতবর্ষের একটা সামাজিক রচনা রয়েছে। সামাজিক রচনায় মানে রচনা বলতে কি, এখানে কিছু উচ্চ শ্রেণীর লোক রয়েছে, কিছু নিম্ন শ্রেণীর লোক রয়েছে, মানে কিছু ব্রাহ্মণ। আমরা যদি ভাগ কাস্টের যদি ভাগ করি তাহলে সেই কাস্টিজম যদি আমরা দেখি সেখানেও কিছু ভাগ রয়েছে, বর্ণ কিছু ভাগ ভেদ রয়েছে। এটা আজকের থেকে না, এটা বহু পুরোনো সময় থেকে চলে আসছে। তো এই ধরনের কাস্টিজম সিস্টেম বা এই ধরনের সামাজিক বিন্যাসের যেখানে সিস্টেম থাকে সেখানে কি হয়, সেখানে একটা শ্রেণী প্রথম থেকে যারা কিছু সুবিধা পেয়ে এসছে এবং একটা শ্রেণী যে শ্রেণীটা প্রথম থেকে বঞ্চিত হয়ে এসছে, তো সেই শ্রেণীটাকে উচ্চ শ্রেণীর সঙ্গে সেই শ্রেণীটাকে সমান করার জন্য আমাকে নিচু শ্রেণীতে যে রয়েছে, নিম্ন শ্রেণীর যে রয়েছে, যদি আমি বলি দলিত বা এসসি এসটি যারা রয়েছে এবং উচ্চ শ্রেণীর যারা জেনারেল কাস্ট রয়েছে, এই তাদের সঙ্গে সমান করার জন্য নিম্ন শ্রেণীর লোককে একটুখানি তুলে দেওয়া হয়। একটুখানি তুলে দেওয়া হয় মানে কি, তাদেরকে সুযোগ সুবিধা একটু বেশি দেওয়া হয় যাতে তারা আগের থেকে যারা উঁচু স্থানে বসে তারা সমকক্ষ হতে পারে। এই ধরনের সিস্টেমটাকে আনার জন্য যদি ইকুয়ালিটি বিফোর ল থাকতো তাহলে কি হতো, সমান, সবার চোখে সবাই সমান। তার মানে কি, যদি এরকম কোনো ল বা এরকম কোনো কিছু গভর্নমেন্ট করতে চাইতো যেখানে নিম্ন শ্রেণীর লোকেদের কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে, তাহলেই তো অন্য শ্রেণীর লোকেরা গিয়ে বলতো যে না, এটা তো আপনি ভায়োলেট করছেন, আর্টিকেল 14 কে ভায়োলেট করছেন। যে আর্টিকেল 14 এ কি বলা হয়েছে, সবাই সমান, আইনের চোখে সবাই সমান, তো সেখানে ভায়োলেট করছেন। তো সেই জন্য এখানে আরেকটা প্রভিশন নিয়ে আসা হয়, সেটা হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল। ইকুয়াল প্রোটেকশন অফ লটা এইটা এসছে ইউএসএ থেকে, আর এইটাকে আনা হয়েছিল ব্রিটেন থেকে। এটাকে নেওয়া হয়েছিল ব্রিটেন থেকে। ইকুয়ালিটি বিফোর ল নেওয়া হয়েছিল ব্রিটেন থেকে। ব্রিটেনের একজন নামকরা জুরিস্ট ছিলেন এভি ডেসি, এভি ডেসি। তিনি এটা প্রথম প্রপাউন্ড করেছিলেন। আর ইকুয়াল প্রোটেকশন অফ ল যেটাকে নেওয়া হয়েছিল ইউএস এর বিল অফ রাইট, ইউএস এর বিল অফ রাইট থেকে এইটাকে আনা হয়েছিল। বিল অফ রাইট, বিল অফ রাইটটা ইউএস এর অ্যাকচুয়ালি ফোর্থ অ্যামেন্ডমেন্টে এই বিল অফ রাইটটাকে নিয়ে আসা হয়েছিল। বিল অফ রাইট থেকে এই জিনিসটাকে নিয়ে আসা হয়েছিল এবং এর উদ্দেশ্য কি ছিল? এর উদ্দেশ্য ছিল এটাই যে সমাজের যারা উচ্চ নিচ্চ শ্রেণী যেগুলো যারা রয়েছে তাদেরকে একটুখানি সুযোগ সুবিধা বেশি দেওয়ার জন্য, একটুখানি সুযোগ সুবিধা দেওয়ার জন্য, বেশি মানে কি, তাদের সঙ্গে উচ্চ শ্রেণীর সঙ্গে নিচু শ্রেণীর সমান কক্ষে আনার জন্য যদি একটা ল করা হয় তাহলে সেটাকে, সেই জন্যই আমাদের এখানে সংবিধানে এই প্রভিশনটা আনা হয়েছে, ইকুয়াল প্রোটেকশন অফ ল। দেখবো আমরা এই জিনিসটাই আমরা পরবর্তীতে দেখবো, আর্টিকেল 15 এ দেখবো, আর্টিকেল 16 এ দেখবো। আর্টিকেল 15 এ যেরকম বলছে যে প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন। কিসের এগেইনস্টে ডিসক্রিমিনেশন? ডিসক্রিমিনেশন। কোন ডিসক্রিমিনেশন? না, কোনো মানুষের ডিসক্রিমিনেশন বলতে রেস, কাস্ট, রিলিজিয়ন, সেক্স অ্যান্ড বার্থ প্লেস, এই কয়েকটা বিষয়ে কাউকে ডিসক্রিমিনেট করা যাবে না। কিরকম? রেস মানে বর্ণ,
কোনো মানুষের বর্ণ কিরকম হোক, সাদা না কালো, এটা এটা অবশ্য আমাদের দেশে খুব কম, এটা বাইরের দেশে বেশি হয়। সাদা কালোর যে বিভেদটা, এটা আমরা ইউএসএ দেখতে পাই, এবং ভারতবর্ষ বলছি, পৃথিবীর বিভিন্ন দেশে আমরা এই ধরনের বিভেদটা এখনো পর্যন্ত চলে আসে, সেইগুলো আমরা দেখতে পাই। সুতরাং রেঞ্জটাকেও রাখা হয়েছে ভারতবর্ষে, মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনে কাস্টে রাখা হয়েছে। আমাদের দেশে সব থেকে বেশি দেখা হচ্ছে সেটা হচ্ছে কাস্ট, হায়ার কাস্ট, লোয়ার কাস্ট, দলিত, তারপর তোমার এই নিয়ে তো এখনো চলছে, এই নিয়ে এখনো চলছে, মানে এটা এখনো পর্যন্ত তৎকালীন সমাজ থেকে এখনো পর্যন্ত একটা বিরাট ইস্যু হচ্ছে কাস্টিজম। কাস্টিজম নিয়ে সব থেকে বড় প্রবলেম হচ্ছে, কাস্টিজম নিয়ে যদি সমস্যাটা কোথায়, সমস্যাটা হচ্ছে যারা কাস্টিজম ধরো নর্মালি আমি বলছি, যারা সুযোগ নেয় তারা বলবে কাস্টিজম ভালো, আর যারা সুযোগ পায় না, সুযোগ বলতে কিরকম না, রিজার্ভেশন। কাস্টিজমের সব থেকে বড় উদাহরণ তো রিজার্ভেশন তো, যেটা নিয়ে সবসময় সবকিছু নিয়ে বিবাদ, এটা সবসময় বিবাদ হচ্ছে, প্রত্যেকটা জায়গায় বিবাদ হচ্ছে, সরকারি চাকরির ক্ষেত্রে বিবাদ হচ্ছে, বিভিন্ন রকমের এডুকেশনাল ইনস্টিটিউশনে বিবাদ হচ্ছে, সমস্ত জায়গায় সমস্ত ক্ষেত্রে রিজার্ভেশন নিয়ে তো প্রবলেমটা হচ্ছে। রিজার্ভেশনের প্রবলেমটা কি হয়, যারা রিজার্ভেশন পাচ্ছে তারা সেই দল বলছে যে না রিজার্ভেশন ভালো, আর যারা পাচ্ছে না তারা বলছে খারাপ। কিন্তু যদি এরকমই হতো যে রিজার্ভেশন ভালো বা খারাপ সেটা যদি এত সহজভাবে বিবেচনা করা যেত, তাহলে তো সুপ্রিম কোর্ট আবেদন, যদি খারাপই হতো তাহলে সুপ্রিম কোর্ট আবেদন তুলে দিত। আর যদি ভালো থাকতো, যদি এর কোনো প্রভাব নাই থাকতো, তাহলে সুপ্রিম কোর্ট তুলে দিত। যে প্রভাব আছে বলে এখনো পর্যন্ত সমাজে, সেই জন্য এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট রেখেছে, এবং মোদী গভর্নমেন্ট তো এবারও সেটাও ডিক্লেয়ার করেছে যে এটা আরো 2030 পর্যন্ত এক্সটেন্ড করা হবে। সুতরাং এটা নিয়ে রাজনীতি হবে, এটা নিয়ে পলিটিক্স অবশ্যই হবে, এটা নিয়ে পলিটিক্স অবশ্যই হয়, যে গভর্নমেন্টই আসুক না কেন সেটা নিয়ে, রিজার্ভেশন নিয়ে পলিটিক্স হয়। কিন্তু এখনো পর্যন্ত এটা অস্বীকার করা যায় না যে কাস্ট প্রথা এখনো পর্যন্ত ভারতবর্ষে রয়েছে, এবং তার উদাহরণ আমরা মাঝে মাঝেই দেখতে পাই। কিছুদিন আগেও দেখেছি একজন দলিতের মুখে প্রস্রাব করা হচ্ছে। এগুলো 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 এত নটোরিয়াস ইনসিডেন্ট আমরা এখনো পর্যন্ত দেখতে পাই। এখনো পর্যন্ত আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গায় মন্দিরে বা বিভিন্ন জায়গার মন্দিরে তাদের নিচু কাস্টের লোকেদেরকে ঢুকতে দেওয়া হয় না। তাছাড়া তো পুরোনো দিনে তো এই কাস্টিজম তো অনেক এত ডেঞ্জারাস ছিল, যেরকম মূলাকরম বলে একটা প্রথা ছিল। মূলাকরম প্রথায় মানে নিচু শ্রেণীর যারা মহিলা ছিলেন, নিচু শ্রেণীর মহিলাদের তাদের আপার পার্টকে তারা ঢাকতে পারতো না। এটা সেই সময় মূলাকরম প্রথা ছিল, আপার পার্টে তারা ঢাকতে পারতো না, এবং মানে এত বিচ্ছিরি অবস্থা ছিল যে মানে যার আপার পার্ট, মানে যার ব্রেস্টটা যত বড় হতো তাকে তত বেশি ট্যাক্স দেওয়া হতো, ট্যাক্স দিতে হতো, খাজনা দিতে হতো মানে রাজাকে। তো এই ধরনের বিচ্ছিরি প্রথা, কুৎসিত প্রথা ভারতবর্ষে তো ছিল, সতী প্রথা ছিল ভারতবর্ষে। তো এইসব জিনিসগুলোকে সংবিধান যখন তৈরি হয়েছে তখন এইসব জিনিসগুলোকে দেখা হয়েছে, এবং সংবিধান নির্মাতা যারা ছিলেন তারা অনেক ভাবনা চিন্তা করে সংবিধান যখন তৈরি হয়েছে, এরকম যদি হতো যে সংবিধান মানে কিছু কিছু জিনিস খারাপ আছে, আমরা এখন যেটা মনে করি যে না সংবিধানের খারাপ, সংবিধানের এটা বাজে পার্ট, অনেকে তো আমি এটাও শুনি যে অনেককে বলে দেয় যে ভারতবর্ষের সংবিধানই ভুলভাবে লেখা হয়েছে। ভারতের সংবিধান যদি ঠিকঠাক ভাবে এরকম ভাবে লেখা না হতো, তাহলে মানে এখন আর যা সমাজ, তাতে এখনকার যা নেতা বা মন্ত্রীরা রয়েছেন তাতে ভারতবর্ষকে এতদিন বেঁচে দিত, তারা একদম রিয়েলি বেঁচে দিত। তো খুব সুন্দরভাবে ভারতবর্ষের সংবিধান লেখা হয়েছে, এবং এটা সব থেকে যদি পিওর ডেমোক্রেটিক সংবিধান যদি বলো, পিওর ডেমোক্রেটিক কান্ট্রি, তবে শুধুমাত্র ভারতবর্ষের সংবিধানকে পিওর ডেমোক্রেটিক সংবিধান কনস্টিটিউশন বলা হয়। যাই হোক, এগুলো অনেক তর্ক বিতর্কের বিষয়। তো রিজার্ভেশনের প্রবলেম এটা, রিজার্ভেশন যারা পাচ্ছে তারা তো অবশ্যই বলে ভালো, এবং যারা পাচ্ছে না তারা এর এগেইনস্টে সবসময় লড়াই করে যাবে। কিন্তু যদি সেরকমই হয় তাহলে কাজটাকেই তুলে দেওয়া হোক, সবাইকে সমান করে দেওয়া হোক। তাদেরকে যদি এটা বলা হয় যে না রিজার্ভেশন খারাপ আছে, ঠিক আছে, তাহলে কাস্টই তুলে দেওয়া হোক, আপার লোয়ার সব কাস্টকে সমান করে দেওয়া হোক, কোনো কাস্টই থাকবে না। মানুষ জন্ম হচ্ছে বাস, ঠিক আছে, কোনো কাস্ট নেই কোনো মানুষের কোনো কাস্ট বলে কোনো জিনিস থাকবে না। হ্যাঁ, হিন্দু মুসলিম ধর্ম সেটা নিতে এত প্রবলেম হচ্ছে না, তো সেটাকে তুলে দিলে তো আরো ভালো হয়। কিন্তু সেটাকে নিতে এত প্রবলেম হচ্ছে না, যারা যে হিন্দু মানুষের মধ্যে যে কাস্টিজমের প্রবলেম চলছে সেটা তো অন্তত মিটবে, যে রিজার্ভেশনটা তো মিটবে। কারণ হিন্দু মুসলিম আলাদা করে কোনো রিজার্ভেশন হয় না, রিজার্ভেশন নিয়েই বেশি প্রবলেম হয়। হিন্দু মুসলিম তো আলাদা করে কোনো রিজার্ভেশন বেস কিসের উপরে হয়, কাস্টের উপরে বেস করে রিজার্ভেশন হয়। হিন্দু মুসলিম ধর্ম নিয়ে কিন্তু কোনোদিন রিজার্ভেশন হয় না। যাই হোক, তো কাস্ট তুলে দেওয়া হোক, তাহলে ঝামেলা মিটে যায়। কিন্তু সেটাও তুলতে দেওয়া হবে না, সেটাও তোলা যাবে না, সেটা নিয়ে আরো প্রবলেম হবে। তো প্রবলেম আছে, এখনো পর্যন্ত আছে, তো আস্তে আস্তে ঠিক হচ্ছে। নতুন জেনারেশন যারা আসছে তারা হয়তো এটাকে আস্তে আস্তে ঠিক করবে। তারপর রিলিজিয়ান, ধর্ম, যার যেরকম ধর্ম সেই ধর্ম নিয়ে কোনোদিন কাউকে কোনো রকমের ডিসক্রিমিনেট করা যাবে না। সেক্স, মহিলা বা পুরুষ, এই দুটো জেন্ডারের মধ্যে এখন তো থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডারও আছে। তো এই জেন্ডারগত ভাবে সেক্স বিষয়ে কাউকে কোনো রকমের কোনোভাবে কোনো জায়গায় ডিসক্রিমিনেট করা যাবে না। কিভাবে ডিসক্রিমিনেট করা যাবে না, কোনো জায়গায় প্রবেশ, কোনো জায়গায় যেতে বাধা দেওয়া,
সরকারি জায়গায় এডুকেশনাল বাধা দেওয়া কোনো রকম ভাবে করা যাবে না। 16 কি বলছে, 16 সেম জিনিস আসছে, শুধুমাত্র এটা কি প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট জব। চাকরির ক্ষেত্রে মানে এই ধরুন এই কয়েকটা ক্যাটাগরির মধ্যে কোনো রকমের ডিসক্রিমিনেট করা যাবে না চাকরির ক্ষেত্রে। ঠিক আছে, চাকরির ক্ষেত্রে সবাইকে সমান চোখে দেখতে হবে। আমাদের একদম পশ্চিমবঙ্গে বাংলায় সব থেকে রিসেন্ট যে কেসটা হলো, এই 26,000 শিক্ষকের চাকরি চলে গেল, সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট এই দুটো আর্টিকেলের উপর বেস করে জাজমেন্টটা দিয়েছিলেন। আর আরো অনেক প্রভিশন ছিল, কিন্তু তার মধ্যে বেসিক ছিল 14 আর 16, ইকুয়ালিটি বিফোর ল। দেখো, যারা যোগ্য প্রার্থী, যারা টাকা দিয়ে ঢুকছে, সেখানে তো টাকা দিয়ে ঢুকে গেল মানে কি, সেখানে তো ইকুয়ালিটি বিফোর ল হচ্ছে না, সমান হচ্ছে না। আবার ডিসক্রিমিনেশনও হচ্ছে। কিভাবে ডিসক্রিমিনেশন হচ্ছে? এই দুটো জায়গার ক্ষেত্রে ডিসক্রিমিনেশন হচ্ছে। যারা টাকা দিয়ে চাকরি পাচ্ছে আর যারা যোগ্য প্রার্থী, তাদের মধ্যে ডিসক্রিমিনেশন হচ্ছে। তো 14 আর 16 এখনকার দিনে সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে এই যে 26,000 পশ্চিমবঙ্গে 26,000 চাকরি চলে যাওয়া 14 আর 16 সব থেকে বড় উদাহরণ। 17 কি বলা হচ্ছে? 17 বলছে যে আনটাচেবিলিটি। এটা আমাদের দেশের আরেকটা ভয়ঙ্কর প্রথা ছিল প্রথম থেকেই, আনটাচেবিলিটি। সেটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। 17 বলা হচ্ছে অ্যাবলিশমেন্ট অফ আনটাচেবিলিটি। যদি এবং শুধু অ্যাবলিশ করা নয়, এবং এটা আইনত অপরাধ, ইটস এ ক্রাইম, ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স। যদি কেউ কারোর সঙ্গে ভেদাভেদ করে, আনটাচেবিলিটি মানে জাতি নিয়ে, বর্ণ নিয়ে, যে কোনো রকম ভাবে যদি সেরকম করে, তাহলে সেটা কিন্তু একটা ক্রিমিনাল অফেন্স হিসাবে আসবে। তবে কি এইরকম আনটাচেবিলিটি মানে এরকম, সেখান থেকে কিছু জায়গাকে বাদ দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা জিনিসে। যেমন ধরো এই করোনার সময় যে আনটাচেবিলিটির যে ফলো করছিল, তার মানে কি যে করোনার সময় আনটাচেবিলিটি, আমি ওর কাছে যাচ্ছি না, করছি না বলে আমাকে সরকার এসে চেপে ধরে ওর কাছে গিয়ে আমাকে ঠেলে দেবে বা ওর কাছে আমাকে বসিয়ে দেবে না। এখানেও ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কিরকম? যে সার্বজনিক ভাবে যদি কোনো রকমের এই ধরনের কোনো রকমের গভর্নমেন্ট অর্ডার আসে বা কিছু আসে, তাহলে সেই ক্ষেত্রে আনটাচেবিলিটি অবশ্যই পালন করা হবে। এবং এই করোনাটা তার মধ্যে সব থেকে বড় এক্সাম্পল, সব থেকে বড় ভালো এক্সাম্পল হচ্ছে করোনা। ঠিক আছে, তো করোনায় আনটাচেবিলিটি খুব সুন্দরভাবে এটাকে বোঝানো হয়েছে, মানে এই এই আর্টিকেলটাকে সুন্দরভাবে বোঝানো হয়েছে। বাদ বাকি কোনো রকম ক্ষেত্রে গভর্নমেন্ট কোনো সময় অর্ডার করলো বা কিছু নির্দেশ জারি হলো, যে সামগ্রিকভাবে নির্দেশ জারি করা হলো যে আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতা থাকবে, বা এর থেকে দূরে থাকবে, এই রোগের বিরুদ্ধে দূরে থাকতে হবে, বা এই ধরনের জিনিস, সেখানে ঠিক আছে। কিন্তু নর্মালি কেউ যদি কারোর সঙ্গে অন্য কোনো বিষয়ে যদি এই প্র্যাকটিস করে, তাহলে সেটা কিন্তু ক্রিমিনাল অফেন্স হিসেবে ধরা হবে। তাহলে এটা গেল। এবার 18 বলছে যে কোনো রকমের টাইটেল রাখা যাবে না, কোনো রকমের টাইটেল রাখতে পারবে না। কিরকম টাইটেল? আগেকার দিনে ব্রিটিশরা বিভিন্ন রকমের মানুষকে টাইটেল দিত, যেমন আগেকার দিনে জমিদাররা বিভিন্ন রকমের টাইটেল ভোগ মানে পেত ব্রিটিশদের কাছ থেকে, ব্রিটিশরা দিত ওদের। ঠিক আছে, যেমন স্যার, তারপর তোমার মহারাজা, রাজাধিরাজ। ঠিক আছে, এরকম ধরনের যারা আগেকার দিনের রাজরাজারা ছিল, তারা ব্রিটিশদের কাছ থেকে বা নিজেদের জন্য এরকম করে বানিয়ে রাখতো, উপাধি বানিয়ে রাখতো বিভিন্ন রকম। টাইটেল মানে উপাধি বানিয়ে রাখতো। তো সেই উপাধি কিন্তু কোন রকম ভাবেই এখন আর রাখা যাবে না। মানে যবে থেকে সংবিধান কার্যকর হয়েছে, তারপর থেকে সেই যত ধরনের আগে পুরনো তোমার উপাধি ছিল, সেই উপাধিগুলোকে সব তোমার নামের থেকে মুছে দিতে হবে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় এখানেও ব্যতিক্রম কি, এক্সেপশনাল কেস কি, কিছু কিছু জায়গায় যেখানে গভর্নমেন্ট থেকে দেওয়া হয়, যেমন পদ্মশ্রী, পদ্মভূষণ দেওয়া হয়, সেইগুলো অবশ্যই থাকবে। যেমন বা মানে মিলিটারিতে কর্নেল বা ধরো মেজর, জেনারেল, এইসব দেওয়া হয়, সেগুলো তুমি অবশ্যই রাখতে পারো। ঠিক আছে, তো সেগুলো তুমি অবশ্যই রাখতে পারো, সামরিক ক্ষেত্রে রাখতে পারো, এবং ভারত গভর্নমেন্ট থেকে তুমি যেগুলো পাচ্ছ সেগুলো অবশ্যই রাখতে পারো। তোমার নামের পাশে তুমি লিখতে পারবে না। হ্যাঁ, সামরিক ক্ষেত্রে তুমি নামের পাশেও লিখতে পারো, কর্নেল এই, মেজর এই, জেনারেল এই লিখতে পারো। সেই ক্ষেত্রে শুধুমাত্র ছাড় দেওয়া রয়েছে। এই হচ্ছে আর্টিকেল 14 থেকে 18, এই মৌলিক অধিকারগুলোর কথা বলা হয়েছে। এরপর আমরা দেখবো 19 আবার 6 রকমের মৌলিক, মানে 6 রকমের স্বাধীনতার কথা 19 বলা রয়েছে। সেই নেক্সট লেকচারে সেই 6 রকমের স্বাধীনতার কথা, এবং 20, 21, 22, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল অফ দিস ফান্ডামেন্টাল রাইট। 20, 21 and 22 তাদেরকে আমরা আলোচনা করবো নেক্সট ভিডিও। আজকে এই পর্যন্তই।
থ্যাংক ইউ।